বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার পরের দিন সকালবেলাতেই রিঙ্কি প্রথমবারের মতো রান্নাবান্না করতে রান্নাঘরে চলে যায়। এমন সময় শাশুড়ি মা অভয়া দেবী খুব সকালবেলাতেই রান্নাঘর থেকে আওয়াজ পায়, যার ফলে সে অবাক হয়ে রান্নাঘরে এসে দেখে নতুন বৌমা রিঙ্কিকে কিছু না বলতেই সে ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করেছে। আর যা দেখে অভয়া দেবী মনে মনে খুবই খুশি হয়। আর এদিকে রান্না করতে করতে রিঙ্কি মনে মনে ভাবে, কালকে সারাদিন বিয়ের অনুষ্ঠানের জন্য রান্নাঘরে ঢুকে খেতে পারিনি, ভীষণ খিদে পেয়েছে। রান্নাঘরে না খেলে আমি যে খেতেই পারবো না। শ্বশুরবাড়ির কেউ উঠে পড়ার আগেই আমি লুচি, আলুর দম আর ঘুগনি রান্না করে খেয়ে নেব, তারপর বাড়ির সবাইকে খেতে দেব। কিছুক্ষণের মধ্যেই লুচি ঘুগনি রান্না হয়ে গেলে রিঙ্কি নিজেই আগে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি ঘুগনি খেয়ে নেয়। আর শ্বশুরবাড়ির রান্নাঘরে প্রথমবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেয়ে রিঙ্কি মনে মনে খুবই খুশি হয়। এভাবেই রিঙ্কির খাওয়া হয়ে গেলে সে লুচি, আলুর দম, ঘুগনি এবং পাকা আম কেটে তার পরিবারকে খাবার খেতে দেয়। এমন সময় অভয়া দেবী খুবই খুশি হয়, কারণ রিঙ্কি প্রথম দিন শ্বশুরবাড়িতে এসে রান্নাবান্না করার জন্য যতটুকু তৎপরতা দেখিয়েছে পারমিতা 1 বছরের মধ্যেও তা দেখায়নি। সেই জন্য অভয়া দেবী খুশি হয়ে বলে, বড় বৌমা, আজকে আমাদের বাড়ির নতুন বউ অনেক সকালবেলা উঠে কষ্ট করে আমাদের জন্য রান্না বান্না করেছে, তাই তোমাকে আর বেলা 9টার সময় রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে না। এখনই এই খাবারগুলো খেয়ে নাও। গরম গরম লুচি ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর ছোট বৌমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও আমাদের সঙ্গে খেতে বসে পড়ো। আপনারা খেয়ে নিন মা, আপনাদের খাওয়া হয়ে গেলে আমি পরে খাবো, কারণ এখন আমার খেতে ইচ্ছে করছে না। আমি ভাবলাম সকালবেলা হয়তো আপনাদের খিদে পেয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেললাম। আপনারা খান, আমি এখানে বসে আছি। আপনাদের কিছু লাগলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেব, আর পরে যখন আমার খিদে পাবে আমি ঠিক খেয়ে নেব, আপনি চিন্তা করবেন না। এভাবেই রিঙ্কি কিছুতেই পরিবারের সঙ্গে এক জায়গায় বসে খাবার খেতে চায় না। শাশুড়ি মা বারে বারে জোর করলেও রিঙ্কি কিছুতেই খাবার খেতেই চায় না। আমি তো অলরেডি সকালবেলা রান্নাঘরে দাঁড়িয়ে 10টা লুচি খেয়ে ফেলেছি। আমার এরকম টেবিল চেয়ারে বসে খাবার খেতে মোটেই ভালো লাগে না। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাওয়ার মজাই আলাদা। এই ভেবে রিঙ্কি ডাইনিং টেবিলে বসে থাকলেও সে কোনো খাবার স্পর্শ করতে চায় না। এভাবে কিছুক্ষণের মধ্যে সবার খাওয়া দাওয়া মিটে গেলে রিঙ্কি আবার দুপুরে রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে যায়। এমন সময় রিঙ্কি দেখে রান্নাঘরে আরো 15টা মতো লুচি বেঁচে আছে, তাই তখনই রিঙ্কি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচিগুলো খেয়ে নেয়। আর দুপুরের জন্য সে উচ্ছে ডাল, শাক চচ্চড়ি, মাছের তরকারি এবং কুমড়ো ভাজা রান্না করে সবাইকে খেতে দেয়। কিন্তু রিঙ্কি নিজের জন্য খাবার টেবিলে নিয়ে যায় না, যা দেখে অভয়া দেবী বলে, তুমি কি দুপুর বেলাতেও আমাদের সঙ্গে খাবে না? এটা কেমন দেখায় ছোট বৌমা? তুমি নিজে রান্না বান্না করছো, অথচ আমাদের সঙ্গে একসাথে বসে খাচ্ছ না। তোমার কি নতুন শ্বশুর বাড়িতে এসে ভালো লাগছে না? না না মা, ভালো লাগবে না কেন? আপনারা টেবিলে বসে খান, আমি আমার খাবার রান্নাঘরে বেড়ে রেখে এসেছি। আমি টেবিলে সমস্ত ভাত, ডাল, তরকারি এনে রেখে দিয়েছি, যাতে আপনাদের ভাত কিংবা তরকারি লাগলে আপনারা তুলে নিতে পারেন। আমি রান্নাঘরে খেতে যাচ্ছি। রান্নাঘরে খেতে যাচ্ছ কেন? রান্নাঘরে তো টেবিল চেয়ার কিছুই নেই। রান্নাঘরে তুমি খাবে কি করে? আমাদের বাড়িতে রান্নাঘরে খাওয়া দাওয়া হয় না। তুমি আমাদের সঙ্গে একসাথে টেবিলে বসে খেতে পারো। আসলে আমার না রান্নাঘরে গিয়ে না খেলে পেট ভরে না। আমি আমার বাপের বাড়িতে থাকতেও রান্নাঘরেই খাওয়া দাওয়া করতাম। রান্নাঘরের মেঝেতে বসে আমি ঠিক খেয়ে নেব। আপনারা খেয়ে নিন, অনেক বেলা হয়ে গেল। আমিও এবার খেতে যাই, আমার খিদে পাচ্ছে। এই বলে রিঙ্কি রান্নাঘরে খেতে চলে যায়। আর অভয়া দেবী এবং পারমিতা রান্নাঘরে খাবার কথা শুনে ভীষণই অবাক হয়, কারণ কেউ যে বাড়িতে টেবিল চেয়ার থাকা সত্ত্বেও রান্নাঘরের মেঝেতে বসে খাবার খেতে ভালোবাসে, এই ব্যাপারটা তারা আগে কখনো শোনেনি। দেখো, ছোট বৌমা আচারের কৌটোটা টেবিলে দিয়েই যায়নি। বড় বৌমা, তুমি একবার রান্নাঘর থেকে আচারের কৌটোটা নিয়ে এসো। আচার না খেলে আমার আবার ঠিক মতো ভাত খাওয়া হয় না। এই শুনে পারমিতা রান্নাঘরে গিয়ে দেখে রিঙ্কি রান্নাঘরের মেঝেতে বসেই ভাত খাচ্ছে, যা দেখে পারমিতা রান্নাঘর থেকে চুপচাপ আচারের কৌটোটা নিয়ে বাইরে চলে যায়। আসলে অভয়া দেবী আচার খেতে ভীষণই ভালোবাসে, কিন্তু সে ভীষণই কিপটে হওয়ায় সবার পাতে খুব সামান্য পরিমাণে আচার তুলে দেয়, যাতে আচারটা তাড়াতাড়ি শেষ হয়ে না যায়। কিন্তু পারমিতা বেশি করে আচার চাইলেও শাশুড়ি মা কিছুতেই তাকে বেশি আচার দিতে চায় না। তাই খাওয়া দাওয়া মিটে গেলে পারমিতা মনে মনে ভাবে, শাশুড়ি মা খুব ভালো আচার বানায়, কিন্তু মা আমাকে 1 চামচের বেশি আচার খেতেই দেয় না।
বাড়িতে তো এখন আবার নতুন বৌমা এসেছে, উনি আবার রান্নাঘর ছাড়া খাবার খেতে চায় না। তার উপর প্রথম দিন সকালবেলায় রান্না বান্না করে শাশুড়ি মায়ের মন একেবারে জয় করে ফেলেছে। আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে সাপও মরে আর আমার লাঠিও না ভাঙে। রাত্রিবেলাতেও রিঙ্কি নিজে রান্নাবান্না করে, যা দেখে পারমিতা আর কিছুতেই রান্নাঘরের দিকে এগিয়ে যায় না। যথারীতি রাত্রিবেলা শ্বশুরবাড়ির সবাইকে খাবার পরিবেশন করার পর রিঙ্কি রান্নাঘরে নিজের খাবার নিয়ে বসে পড়ে। সবাইকে খেতে দেওয়ার পর আমার জন্য সামান্য একটু ডাল আর একটা আধখানা রুটি বেঁচে আছে, এই দিয়ে তো আমার খাওয়া হবে না। মাঝরাতে উঠে আমাকে আবার কিছু রান্না করে খেতে হবে। এই ভেবে রিঙ্কি সেই অল্প পরিমাণ খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে রিঙ্কি নিজের জন্য রান্নাঘরে গিয়ে ম্যাগি বানাতে শুরু করে। আর এমন সময় পারমিতা আচার চুরি করবে বলে রান্নাঘরে ঢুকে আসে। আর তখনই পারমিতা রিঙ্কিকে দেখতে পায়। দিদি, তুমি এত রাতে রান্নাঘরে কি করছো? আমার কথা বাদ দাও, তুমি কি করছো সেটা বলো। আমি তো রান্নাঘর থেকে ঠান্ডা জল নিতে এসেছি। আসলে আমার রাত্রিবেলা খুব খিদে পেয়েছিল, তাই আমি ম্যাগি বানিয়ে খাচ্ছি। এই বলে পারমিতা কোনো কথা না বলে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে রান্নাঘরের বাইরে লুকিয়ে থাকে। আর রিঙ্কির খাওয়া দাওয়া হয়ে গেলে রিঙ্কি রান্নাঘরের আলো নিভিয়ে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। এই সুযোগে পারমিতা আবার রান্নাঘরে ঢুকে আচারের কৌটো থেকে সব আচার খেয়ে শেষ করে দেয়। আর পরের দিন সকালবেলা অভয়া দেবী রান্নাঘরে খালি আচারের কৌটোটা মাটিতে গড়াগড়ি খেতে দেখে ভীষণ পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চিৎকার শুনে রিঙ্কি এবং পারমিতা দুজনেই রান্নাঘরে ছুটে আসে। কি হয়েছে মা, সাত সকালে আপনি এরকম চেঁচাচ্ছেন কেন? এ কি, কালকেই তো এই আচারের কৌটোটা ভর্তি দেখলাম, আজকে খালি হয়ে গেল কি করে? এতখানি আচার কে খেলো? সেটাই তো আমি জানতে চাইছি। তোমাদের দুজনের মধ্যে কে আমার আচার খেয়েছো সত্যি কথা বলো, তা না হলে তোমাদের দুজনকেই আমি শাস্তি দেব। আরে কালকে মাঝরাতে আমি তো জল নিতে এসে রিঙ্কিকে রান্নাঘরে দাঁড়িয়ে খাবার খেতে দেখেছি। তাছাড়া কালকে দুপুর বেলাতে তো আমি রিঙ্কির সামনে দিয়ে আচারের কৌটোটা বাইরে নিয়ে এলাম। রিঙ্কি তো আবার রান্নাঘরে বসে সবসময় খাবার খায়, মনে হচ্ছে ওই আপনার আচারটা খেয়ে ফেলেছে। পারমিতার কথা শুনে অভয়া দেবী রিঙ্কিকে বকাবকি করতে শুরু করে, কিন্তু রিঙ্কি কিছুতেই বুঝতে পারে না সে কি ভুল করেছে। সেই সাথে অভয়া দেবী রিঙ্কিকে আবার 10 কৌটো আচার তৈরি করতে বলে। আর পারমিতা এমন সময় রিঙ্কির সেই শাস্তির কথা শুনে ভীষণই মজা পায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু রিঙ্কি রান্নাঘরে বসে খাওয়ার অভ্যাস কিছুতেই ত্যাগ করতে পারে না। আর একদিন অভয়া দেবী পারমিতা এবং রিঙ্কিকে ডেকে বলে, আজকে আমরা আমার বাপের বাড়ি সোনাগ্রামে বেড়াতে যাচ্ছি। আমার বাপের বাড়িতে গিয়ে তোমরা এমন কোনো কাণ্ড ঘটাবে না যাতে আমার মাথা নিচু হয়ে যায়। আর ছোট বৌমা, তুমি আশা করি তোমার আগের কীর্তিকলাপের কথা ভোলনি। আমার বাপের বাড়ি গিয়ে তোমার রান্নাঘরে খাওয়া কিন্তু চলবে না। আমার বাড়িতে যা করছো করো, কিন্তু গ্রামে গেলে সবার সঙ্গে এক জায়গাতে বসেই খাবার খেতে হবে। রিঙ্কি শাশুড়ি মায়ের কথা শুনে খুবই চিন্তায় পড়ে, কারণ সে রান্নাঘর ছাড়া কিছুতেই খাবার খেতে পারে না। তবে এখন রিঙ্কির কিছু করার থাকে না, সেই জন্য রিঙ্কি এবং পারমিতা দুজনেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শাশুড়ি মায়ের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর অভয়া দেবীর বাপের বাড়িতে যাওয়ার পর রিঙ্কি দেখে সেই বাড়িতে প্রচুর প্রচুর লোকজন আছে। এত লোকজনের মধ্যে রিঙ্কির পক্ষে রান্নাঘরে গিয়ে খাওয়া দাওয়া করা মোটেই সম্ভব হবে না। কি করি এবার আমি? আমাকে তো রান্নাঘরে খেতেই হবে। শাশুড়ি মাকে বলি আমি বরং রান্নাটা করব, তাহলে রান্না করতে করতে আমি আগে ভাগেই খাবার খেয়ে নিতে পারবো। এই মনে করে রিঙ্কি অভয়া দেবীকে আজকে রান্না বান্না করবে বলে জানায়। কিন্তু অভয়া দেবীর দাদার বউ রিঙ্কির রান্না করার কথা শুনে বলে, না না বৌমা, তুমি তো দুদিনের জন্য বেড়াতে এসেছো, তোমাকে কি করে আমি এতগুলো লোকের রান্না করতে দিই বলো তো? তোমাকে কোনো কাজ করতে হবে না, আমাদের বৌমারাই সমস্ত রান্না বান্না করে নেবে। তুমি আমাদের কাছে বসে গল্প করো। এভাবে রিঙ্কি যা প্ল্যান করে সবটাই একেবারে ভেস্তে যায়। তাই দুপুরবেলাতে রিঙ্কিকে সবার সঙ্গেই খাবার খেতে বসতে হয়। কিন্তু দুপুরবেলা সবার সঙ্গে বসে রিঙ্কি কিছুই খেতে পারে না। রাত্রিবেলাতেও তার একই অবস্থা হয়। এভাবে সারাদিন ঠিকমতো খাবার খেতে না পারায় রিঙ্কির ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায়। তাই রাত্রিবেলা রিঙ্কি চুপি চুপি রান্নাঘরে গিয়ে খাবার খুঁজতে শুরু করে। কিন্তু সে ভুলেও রান্নাঘরের আলো জ্বালায় না, কারণ যদি তাকে কেউ দেখে ফেলে তাহলে রিঙ্কি পুরোপুরি ভাবে ফেঁসে যাবে। এমন সময় রিঙ্কি দেখে একটা থালার উপর শুকনো আধখানা রুটি রাখা আছে। আমার ভীষণ খিদে পেয়েছে, এখন তো কোনো খাবারও খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে এই শুকনো রুটি দিয়েই আজকে কাজ চালাতে হবে। এই রুটিটা না খেলে আমাকে সারা রাত তো না খেয়েই থাকতে হবে।
এই বলে রিঙ্কি রুটিটা খেতে শুরু করে, কিন্তু সে তখনই বুঝতে পারে রুটিটা দিয়ে কেমন যেন গন্ধ বেরোচ্ছে। তার উপর রুটির আশপাশটা দেখতেও কেমন যেন মনে হয়। এমন সময় রিঙ্কি নিজের পায়ের দিকে তাকিয়ে দেখে সে ভুলবশত নিজের পায়ের চাপ দিয়ে একটা ইঁদুরকে মেরে ফেলেছে। আর যা দেখে রিঙ্কি খুবই ভয় পেয়ে যায়। সেই সাথে রিঙ্কি চারিদিকে ফ্ল্যাশ মেরে দেখে 3-4টে বড় বড় ইঁদুর রান্নাঘরে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের মধ্যে দুটো ইঁদুর অর্ধেক রুটি খাচ্ছে। এমন সময় রিঙ্কির বুঝতে বাকি থাকে না যে রুটিটা সে এখন খাচ্ছে সেটা আসলে ইঁদুরে খাওয়া রুটি। ওয়াক, থু থু, আমি কি করলাম? আমি ইঁদুরে খাওয়া রুটি শেষ পর্যন্ত খেয়ে ফেললাম, আর আমি তো আমার পায়ের চাপে একটা ইঁদুরকেও মেরে ফেলেছি। ইস, কি নোংরা। এই বলে রিঙ্কি বাথরুমে গিয়ে বমি করে এবং সাবান দিয়ে অনেকবার করে পা ঘষা শুরু করে। এভাবে সে কমপক্ষে 20 বার নিজের পা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে। আর পরের দিন ভোরবেলাতে রিঙ্কি তার শাশুড়ি মাকে ডেকে বলে, মা, তাড়াতাড়ি উঠুন, এখনই বাড়ি চলুন। আমার এখানে থেকে ভীষণ শরীর খারাপ লাগছে, আপনি তাড়াতাড়ি বাড়ি চলুন, আমি আর এখানে একটুও থাকবো না। কি ব্যাপার, কালকেই তো এখানে আসলে, তাহলে আজকে বাড়ি যাওয়ার জন্য ছটফট করছো কেন? কটা দিন এখানে থাকো, তারপর তো বাড়ি যেতেই হবে। রিঙ্কি কিছুতেই শাশুড়ি মায়ের কথা শুনতে চায় না। সে বাড়ি যাওয়ার জন্য ভীষণই কান্নাকাটি শুরু করে। তাই বাধ্য হয়ে অভয় দেবী 2 বৌমাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরে এসে রিঙ্কি রান্নাঘরে রান্না করতে যেতে চায় না। রান্নাঘরে গেলেই রিঙ্কি বমি করতে শুরু করে। রিঙ্কির এরকম অবস্থা দেখে অভয় দেবী পারমিতাকে বলে, বড় বৌমা, ছোট বৌমা তো রান্নাঘরে গেলেই বমি করে ফেলছে। বিয়ের পর থেকে তো এতদিন ও নিজেই রান্না করলো, এবার যতদিন না ছোট বৌমার শরীর ঠিক হচ্ছে ততদিন তুমি নিজে গিয়ে রান্না করো। এই শুনে পারমিতা বাধ্য হয়ে রান্না করে নিয়ে আসে। আর খাবার টেবিলে খাবার পরিবেশন করার পর পারমিতা বলে, যাও রিঙ্কি, তোমার খাবারটা রান্নাঘরের মেঝেতে রাখা আছে। তুমি তো রান্নাঘর ছাড়া খেতে পারো না, তাই তোমার খাবার ওখানেই দিয়ে এসেছি। না না, আমি আর রান্নাঘরে বসে খাবো না, এখন আমি তোমাদের সঙ্গে টেবিলে বসে খাওয়া দাওয়া করব। আমার আর রান্নাঘরে খেতে ভালো লাগে না। রিঙ্কির কথা শুনে তার বড় জাই এবং শাশুড়ি মা খুবই অবাক হয়। সেদিনের পর থেকে রিঙ্কি সবার সঙ্গে টেবিলে বসে খাওয়া দাওয়া শুরু করে। সে আর কোনোদিনও রান্নাঘরে গিয়ে খাবার খেতে চায় না। মধুমিতা খুব ভালো রান্না করতে পারে। তার রান্নার হাত এতটাই ভালো ছিল যে সামান্য নুডলস বানালেও সেটা সবাই চেটেপুটে খায়। আর তার রান্নার সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ ছিল টমেটো। সে ভাত এবং রুটি ছাড়া প্রায় সবকিছুতেই একটু হলেও টমেটো ব্যবহার করত। তার মতে টমেটো ছাড়া কোনো খাবারের স্বাদ আসে না। আজ বাজারে টমেটোর দাম আগুন, টমেটো ছুঁয়ে দেখতে গেলেও টাকা লাগবে এমন অবস্থা। আর এরকম অবস্থাতেও আমি 10টা টমেটো কিনেছি দেখে পাড়ার লোক জামাকে কিভাবে দেখছিল সেটা বলে বোঝাতে পারবো না। ভালোই তো, লোকজন বুঝবে আমরা বড় লোক, আমাদের অনেক টাকা। সব সময় দামি জামা জুতো পরে হাতে দামি ফোন নিয়েই বড় লোক হওয়া যায় না, এরকম দামি বাজার করলেও তো বড় লোক হওয়া যায়। আমি বলে তোর এই আবদারগুলো মানছি। শ্বশুর বাড়িতে তো যাবে আর কয়েকদিন পরেই, আমি দেখবো ওরা কেমন তোর আবদার মানে। এরকম করে কেন বলছো বাবা? আমি যখন টেস্টি টেস্টি খাবার রান্না করি তখন তো মজা করে খাও তুমি। মজা করে খেতে গেলে একটু খরচা করে জিনিসপত্র তো আনতেই হবে। দাও দেখি তো এবার টমেটোগুলো দাও, আমি যাই রান্নাঘরে গিয়ে রান্না বসাই। আজকে টমেটো রাইস আর সস চিকেন বানাবো। তুমি যেন মাকে আবার টমেটোর কথা বলতে চেও না, তাহলে মা আমার রান্না করাই বন্ধ করে দেবে। এই বলে মধুমিতা তার বাবার কাছ থেকে টমেটোগুলো নিয়ে রান্নাঘরে চলে যায়। সে মনের সুখে রান্না করতে থাকে। তার বানানো রান্না সে তার বাবা মাকে খেতে দিলে তারাও আঙুল চেটে খাবারগুলো খায়। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। মধুমিতার বিয়ের দিন এগিয়ে আসে। তাদের বাড়ির ঠিক করা একটি শুভ দিনে মধুমিতা আর সুজয়ের বিয়ে হয়ে যায়। মধুমিতা বিয়ে করে শ্বশুর বাড়িতে এলেই তার শাশুড়ি মা তাকে কিছু রান্না করে সবাইকে খাওয়াতে বলে। মধুমিতা অল্প সময়ের মধ্যে পেঁয়াজ টমেটোর পরোটা এবং টমেটো ও আলু দিয়ে টকটক ঝালঝাল করে আলুর তরকারি বানিয়ে সবাইকে পরিবেশন করে। বাহ বৌমা, তোমার হাতে তো জাদু আছে। এটুকু সময়ের মধ্যে এত সুস্বাদু খাবার বানিয়ে ফেললে। তোমার সম্বন্ধ দেখতে গিয়ে তোমার বাবার মুখ থেকে শুনেছিলাম যে তুমি খুব ভালো রান্না করতে পারো। আজকে তার প্রমাণও পেয়ে গেলাম। সবে তো শুরু মা, আমার হাতের রান্না এখনো তো ঠিক করে আপনি খাননি। আপনারা দেরি করবেন না, পরোটাগুলো ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না কিন্তু। কিন্তু এটা কিসের পরোটা? এরকম পরোটা তো আমাদের বাড়িতে তো আগে কখনোই হয়নি। আর এত টেস্টি পরোটা বাইরেও তো কখনো খাইনি। কি দিয়ে বানালে এরকম পরোটা? কি সুন্দর টকটক ঝাল ঝাল।
রান্নাঘরে যতগুলো টমেটো ছিল সবগুলো দিয়ে এই টমেটোর পরোটা আর আলু টমেটোর তরকারি বানিয়েছি। কাল আবার টমেটো এনে দিও, কালকে অন্য কিছু বানিয়ে খাওয়াবো। তরকারিতে টমেটো ছিল সেটা সবাই দেখতেই পাচ্ছিল, কিন্তু পরোটাটাও যে টমেটোর সেটা কেউ বুঝতে পারেনি। টমেটোর পরোটার কথা শুনেই সুজয়ের বাবা অমল বাবু প্রায় বিষম খেয়ে ওঠে। তাকে সবাই জল দিয়ে হাওয়া বাতাস করে। মধুমিতা এই দেখে কিছু বুঝে উঠতে পারে না। কি হলো বাবা, আপনি এভাবে বিষম খেলেন কেন? ঝাল লেগেছে নাকি আপনার? আমি তো স্বাদ মতো লঙ্কা দিয়েছি, ঝাল লাগার তো কোনো কথা নয়। আপনার কি শরীর খারাপ লাগছে? একটু মিষ্টি এনে দেবো? ওনার শরীর খারাপ লঙ্কার জন্য হয়নি, টমেটোর জন্য হয়েছে। টমেটোর এখন এত দাম যে তোমার শ্বশুর মশাই 1 মাসের টমেটো একেবারে এনে রেখেছিল, যাতে আমরা অল্প অল্প করে টমেটো রান্নায় ব্যবহার করতে পারি। তুমি যে 1 মাসের টমেটো এই 20টা পরোটা তরকারিতে লাগিয়ে দেবে আমরা কেউ কল্পনাই করতে পারিনি। এভাবেই মধুমিতা প্রথম দিন রান্না করেই খুবই লজ্জায় পড়ে। দূর বাবা, এখানেও কি সেই একই জিনিস? এত টাকা রোজগার করবে আর কিপ্টের মতো টমেটো ব্যবহার করবে। এভাবে রান্না করে শান্তি পাওয়া যায়? একটু বেশি টমেটো ব্যবহার করেছি বলে এদের জন্য হার্ট অ্যাটাক হচ্ছে। সেই দিনটা কোনো রকমে কাটে। মধুমিতার শাশুড়ি মা তার রান্না করার উপর কড়া নজর রাখতে শুরু করে। লতা দেবী টমেটো ব্যবহার করা নিয়ে এত বাড়াবাড়ি করতে থাকে যে মধুমিতা মাঝে মাঝে বিরক্ত হয়ে ওঠে। এরই মধ্যে মধুমিতার এক বান্ধবী সুরভি তার সঙ্গে দেখা করতে আসে। কতদিন হলো তোর হাতে রান্না খাইনি, আজকে প্লিজ তুই বানিয়ে খাওয়া। বাইরে থেকে কিছু অর্ডার করতে যাস না যেন। আমি তোর হাতের খাবার খাবো বলেই এত দূরে এসেছি। খাওয়াবি তো? কি খাবি বল না। আমার বান্ধবী এতদিন পরে আমার সাথে দেখা করতে এসে একটু আবদার করেছে, আর আমি সেটা রাখবো না? তুই বল কি খাবি, আমি বানিয়ে দিচ্ছি। তোর স্পেশাল টমেটো রাইস আর সস চিকেন, ওটার কথা ভেবেই আমার জিভে জল চলে আসছে। দিবি তো বানিয়ে? তুই সব বানিয়ে নিয়ে আয়, তারপর দুজনে মিলে খেতে খেতে গল্প করব, কেমন? সুরভির কথা শেষ হলেই মধুমিতা রান্নাঘরে চলে যায়। সুরভি আর মধুমিতার সমস্ত কথা লতা দেবী আড়াল থেকে শুনতে পেয়েছিল। সুরভির আবদার শুনে সে খুবই রাগান্বিত অবস্থায় ছিল। নিঘাত টমেটোর দাম বেড়েছে বলে নিজের বাড়িতে টমেটো খেতে পারছে না, তাই বান্ধবীর শ্বশুর বাড়িতে চলে এসেছে। এ কেমন বন্ধু রে বাবা, বান্ধবীর বাড়িতে এসেছিস গল্প কর, চা জল খাবার খা, তা নয় এক গাদা টমেটো নষ্ট করার রেসিপি বলে দিল। আমি চাই বৌমা কি করছে গিয়ে দেখি। এই বলে লতা দেবী রান্নাঘরের দিকে যায়। ততক্ষণে মধুমিতা মাংস রান্না করার জন্য টমেটো কেটে কড়াইতে দিয়ে দেয়, তাই লতা দেবী তাকে আর আটকাতে পারে না। শোনো বৌমা, আমি কিন্তু তোমাকে আর টমেটো ব্যবহার করতে দিতে পারবো না, এই আমি আগেই বলে দিলাম। যা ব্যবহার করেছো করেছো, কিন্তু আর নয়। এইসব বলছেন কেন আপনি? আমার বান্ধবী আমার বিয়ের পর প্রথমবার আমার শ্বশুর বাড়িতে এসেছে, আর আমি ওকে ওর পছন্দের খাবার বানিয়ে খাওয়াতে পারবো না? আপনি প্লিজ দয়া করে আজকে এরকম করবেন না। দুটো পছন্দের খাবারই করে দিতে হবে? একটা তো দিচ্ছ, আবার কি টমেটোর দাম আকাশ ছোঁয়া। তোমার জন্য তো দেখছি টমেটো এবার লকারে রাখতে হবে। একেই এতগুলো টমেটো দিয়ে চিকেন করছে, আবার টমেটো রাইস করবে। করাচ্ছি আমি, দাঁড়াও। আজকে একটু আমাকে টমেটো ব্যবহার করতে দিন। কাল থেকে আমি সত্যি বলছি, আপনার অনুমতি ছাড়া আমি একটা টমেটোতেও হাত দেব না। মেয়েটা এত আশা করে বললো, ওকে বানিয়ে না দিতে পারলে আমার কষ্ট হবে। এত কিছুর পরও লতা দেবী কোনো কথা শোনে না। মধুমিতা সস চিকেন বানালেও টমেটো রাইসের জায়গায় শুধু রাইস নিয়ে সুরভিকে খেতে দেয়। লতা দেবীও তার পেছন পেছন সেখানে আসে। সুরভি খাবার দেখে বলে, কি রে মধু, টমেটো রাইস কোথায়? ওটাই তো তোর হাতে স্পেশালিটি। কত আশা করে এলাম ওটা খাবো বলে, আর তুই ওটা বানালি না বলতো? আমার তো ওটার কথা ভেবেই জিভে জল আসছিল। তুই মজা করছিস তাই না? ওটা নিশ্চয়ই তুই এবার হঠাৎ করে এনে আমাকে সারপ্রাইজ দিবি। ওই আর কি, আসলে না না, মানে। মধুমিতার কথা শেষ হওয়ার আগেই লতা দেবী একটা গোটা টমেটো সুরভির সামনে রাখে। বৌমা কোনো কথা গুছিয়ে বলতেই পারে না। এই যে টমেটোটা রাখলাম, এটা দেখো, আর শুধু শুধু রাইস গুলো খাও, তাহলেই টমেটো রাইস খাচ্ছ মনে হবে। আসলে আজকাল টমেটোর যা দাম, আমার বৌমা না জানলেও তুমি তো নিশ্চয়ই জানো। এই টমেটোটা দেখে দেখে খেয়ে নাও, কেমন? আমি চলি। লতা দেবী সেখান থেকে চলে গেলে মধুমিতা সুরভির সামনে খুবই লজ্জায় পড়ে। সুরভি বুঝতে পারে লতা দেবী মধুমিকে টমেটো ব্যবহার করতে দেয়নি। সুরভি অন্য কথা বলে কথা ঘোরানোর চেষ্টা করে।
দুই বান্ধবী মিলে বেশ কিছুক্ষণ এভাবেই সময় কাটায়। সুরভি নিজের বাড়িতে ফিরে গেলে মধুমিতা একা ঘরে বসে বসে কাঁদতে থাকে। আমার শাশুড়ি মা এভাবে আমার বান্ধবীকে অপমান করলো, এটা মোটেই ঠিক করেনি। ঠিক সময় মতো আমি এটা যোগ্য জবাব দেবই। আমি জানি সুরভি আর কোনোদিনও আমার বাড়িতে আসবে না। আমি যখন বাবার বাড়ি যাব তখন ওকে ডেকে নেব, তখন ওকে টমেটো রাইস আর সস চিকেন করে খাওয়াবো। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন মধুমিতার স্বামী সুজয় বাজার করতে যাচ্ছে, এমন সময় মধুমিতা তাকে বলে, ফেরার সময় কয়েকটা টমেটো নিয়ে আসবে। অনেকদিন তরকারিতে বেশি করে টমেটো দিয়ে কিছু রান্না করিনি। তুমি টমেটোর পরোটা খেয়েছিলে না সেদিন, আজকে ওটাই বানাবো। তুমি 10টা মতো টমেটো নিয়ে এসো, কেমন? টমেটোর পরোটা আর কি বানাবে? আমার তো শুনেই খিদে পেয়ে গেল। তোমার হাতে রান্না এত সুস্বাদু যে তুমি স্পেশাল কিছু বানাবে বললে আমি আর লোভ সামলে রাখতে পারি না। একটা লিস্ট করে দাও, কি কি আনতে হবে বলো। কিছু আনতে হবে না, শুধু 10টা টমেটো এনো। আমি টমেটোর পরোটা আর কাবলি ছোলার ঘুগনি বানাবো, ওটাতেও একটু টমেটো লাগবে। মধুমিতার কথা শুনে সুজয় মহা আনন্দে বাজারে চলে যায়। মধুমিতাও ভালো করে কাবলি ছোলা ধুয়ে সেগুলিকে জলে ভিজিয়ে রেখে দেয় রান্না করার জন্য। বেশ কিছুক্ষণ পরে সুজয় বাজার থেকে সবকিছুই নিয়ে আসে, কিন্তু সে টমেটো কিনে আনে না। মধুমিতা এই দেখে খুবই রেগে যায়। আমার টমেটো কোথায়? তোমাকে যে আমি টমেটো আনতে বলেছিলাম, আনোনি? এত ভোলা মন কারোর কিভাবে হয়? এত আনন্দে বাজারে গেলে টমেটোর পরোটা করব বলেছি বলে আর টমেটোটাই আনলে না তুমি। আরে আমি ভুলে যাব কেন? আমাদের পছন্দের খাবার বানাবে বললে আর আমি ভুলে যাব? এটা কখনো হয়? আমি কিছুতেই ভুলে যাইনি, মনেই ছিল। কিন্তু এমন সময় সেখানে লতা দেবী আসে। কিন্তু এই টমেটোর বাজার দরটা তুই জানতিস না, তাই তো? বাজারে গিয়ে সোনার দামে টমেটো বিক্রি হতে দেখে ঘাবড়ে গেছিস। আমি তো জানতাম এটাই হবে। তুই বাজারে যাওয়ার আগেই ভেবেছিলাম তোকে বলে দেব, কিন্তু তখন বললে বৌমা আমাকে খারাপ ভাববে বলে আমি কিছু বলিনি। এত টাকা রোজগার করে কি লাভ যখন 10টা টমেটো আনতে এতবার ভাবতে হয়? আমি তো সবার জন্যই খাবার বানাতাম, আমার একার জন্য তো নয়। এতগুলো ছোলা যে ভিজিয়ে রেখেছি, ওটার কি হবে এবার? টমেটো ছাড়া যেভাবে রান্না করা সম্ভব করে দাও। আমাকে কিপটে বলো আর যাই বলো, আমি অত টাকা দিয়ে টমেটো কিনতে পারবো না, সরি। মধুমিতা প্রচন্ড রেগে যায়। সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে সাধারণ পরোটা এবং সাধারণভাবে কাবলি ছোলার ঘুগনি রান্না করে। সেগুলো যে খেতে অত্যন্ত সাধারণ ছিল সেটা মধুমিতার শ্বশুরবাড়ির লোকেদের মুখ দেখেই বুঝতে পারা যাচ্ছিল। এভাবে আরো কয়েকদিন কাটে। একদিন সুজয় অফিস থেকে ফোন করে মধুমিতাকে জানায় অফিস থেকে তার দুজন বস তাদের বাড়িতে রাতে খেতে যাবে। মধুমিতা যেন তাদের জন্য ভালো করে রান্না বান্না করে রাখে। কি রান্না করব বলো? কেমন ভাবে রান্না করব? ওনারা কি খাবার খেতে ভালোবাসে সেসব কিছুই তো আমি জানি না, সেটুকু অন্তত বলে দাও আমাকে। তেল ঝাল খুব বেশি মশলা ছাড়া যা বানাবে তাই চলবে। ওনারা দুজনেই খুব ডায়েট মেনে চলেন। অনেকদিন পরে সুযোগ পেয়েছে ওনাদেরকে আমাদের বাড়িতে ডাকার। তোমার হাতে রান্না খেয়ে ওনারা খুশি হলেই আমাদের প্রমোশন পাক্কা। আর তোমার হাতে রান্নার জাদুর কথা আলাদা করে নাই বা বললাম। এই বলে সুজয় ফোন রেখে দেয়। মধুমিতাও কাজে ব্যস্ত হয়ে পড়ে। রাত হলেই সুজয় তার অফিসের বসেদেরকে নিয়ে বাড়ি চলে আসে। তারা সবাই বেশ কিছুক্ষণ বসে গল্প করতেই রাতের খাবার খাওয়ার সময় চলে আসে। তারা দুজনে টেবিলে বসতেই মধুমিতা তাদের খাবার পরিবেশন করে। খাবার দেখে সবাই অবাক হয়ে যায়। সেখানে শুধু সিদ্ধ মাংস এবং সিদ্ধ ভাত রাখা ছিল। সুজয় এই দেখে মধুমিতার কাছে এরকম করার কারণ জানতে চায়। আরে তুমি তো বললে তেল ঝাল মশলা ছাড়া রান্না করতে। তুমি যেরকম ভাবে বলেছো আমি তো সেরকমই করেছি। সেদিনও যেমন টমেটো ছাড়া কাবলি ছোলার ঘুগনি করলাম, আর দেখো ওনাদের সামনে সমস্ত রকমের মশলা তেল রাখা আছে। এগুলো দেখে দেখে খেলেই ওনাদের মনে হবে রান্নাও তেল ঝাল মশলা সব আছে। সেদিন যেমন আমার বান্ধবীকে রাইসের পাশে টমেটো রেখে আমার আদরের শাশুড়ি মা বলেছিলেন টমেটো দেখে দেখে রাইস খেলে টমেটো রাইস খাওয়া হয়ে যাবে, ঠিক তেমনই। মধুমিতার কথা শুনে তারা সবাই খুবই লজ্জায় পড়ে যায়। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। কয়েকটা টাকা টমেটোর জন্য আমি সেদিন তোমাকে আর তোমার বান্ধবীকে কষ্ট দিয়েছি। একে একে তারা মধুমিতার কাছে ক্ষমা চায়। মধুমিতা একগাল হাসি নিয়ে সেখান থেকে আবার রান্নাঘরে চলে যায়। সে রান্নাঘর থেকে আসল খাবারগুলো নিয়ে আসে। সবাই এই দেখে একেবারে অবাক হয়ে যায়। মধুমিতার রান্না করা খাবার খেয়ে এবং তার বুদ্ধিমত্তায় খুশি হয়ে সুজয়ের অফিসের বসেরা তাকে প্রমোশন দেবে বলে জানায়। তারপর থেকে রান্না করার বিষয়ে তারা মধুমিতাকে আর কিছু বলে না।
এমনকি লতা দেবী নিজে সুরভিকে নিমন্ত্রণ করে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসে।